শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছি, সে তাকে কলকাতায় তার চোখে দেখা এই ঘটনাটা সে আজ লিখে পাঠিয়েছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রিয়াংশী, আমি কলকাতায় থাকি। আমার ছোটোবেলা থেকে আমি কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু আমার গ্রামের বাড়ি মানে আমার বাবা যেখানে বড় হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম। গ্রামের নাম আমি বলছি না। আমি যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা আমার ওই গ্রামের বাড়িতেই নিজের চোখে দেখা ঘটনা, আমার দিদির সাথে ঘটেছে। তো যাই হোক, প্রথম থেকে বলি, না হলে আপনারা বুঝতে পারবেন না। আমার বাবারা হচ্ছে 5 ভাই। তার মধ্যে হচ্ছে 3জন ভাই, দুজন বোন আর কি, মানে 3 ভাই 2 বোন। একদম যে বড় মানে আমার জ্যাঠা, তার বয়সের সাথে বাকি 4 জনের বয়সের ডিফারেন্স বেশ অনেকটাই। আর আমার বাবা হচ্ছে 3 নম্বর। তো বাবা অনেক কম বয়সেই মারা যাওয়ার কারণে, মানে বাবার যখন অনেক কম বয়স ছিল সেই সময় আমার ঠাকুরদা মারা যায়। সেই জন্য যে আমার জ্যাঠা ছিল, তাকে ছোটোবেলা থেকেই তার পরিবারে পুরো হাল ধরতে হয়। সে নিজে কাজ করে তার 4 ভাই বোনকে মানুষ করে পড়াশোনা করিয়ে বিয়ে থা সব কিছু দিয়েছে। তো সব কিছু নিজে একাই করেছে আর কি। তো আমার বাবাও সেরকমই একজন, যে ছোটোবেলায় তার দাদার টাকায় পড়াশোনা করে কলকাতায় এসছে। এখন বাবা কলকাতাতে চাকরি বাকরি করে। তো সেই জেঠুরি বড় মেয়ের বিয়ে, সেই জন্য আমাদের সবার নিমন্ত্রণ ছিল। আর সেই জন্য আমাদেরকে যেতে হবে পুরুলিয়ার সেই গ্রামের বাড়িতে। আমি শোনা মাত্র একবার রাজি হয়ে যাই, কারণ আমি জীবনে কোনো দিন, আমার বয়স এখন 22 বছর, এই ঘটনাটা 1 বছর আগের, মানে 21 বছর যখন আমি ছিলাম, এই 21 বছরে আমি জীবনে কোনো দিন আমি আমার গ্রামের বাড়িতে যাইনি। বাবা মা অনেকবার গেছে, কিন্তু আমি যাইনি। তো যাই হোক, আমি বাবা মাকে বললাম যে এই সুযোগ মিস করা যাবে না, আমি কিন্তু যাবো দিদির বিয়েতে। তো যাই হোক, আমরা সবাই গেলাম। যেদিনকে বিয়ে ছিল তার 5 দিন আগে আমরা পৌঁছে গেছিলাম সেখানে গিয়ে বাকি সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল। কারণ সেখানে আমি তো একা ছিলাম না, আমার পিসি, কাকা, জ্যাঠা আরও বাকি যারা সবাই ছিল, তাদের সবার ছেলে মেয়ে এসেছিলো। তাদের সবার সাথে দেখা হয়ে বেশ সুন্দর লাগছিল। তাদের সঙ্গে কোনোদিন আমার দেখা হয়নি, প্রথমবার দেখা হয়েছিল। প্রথমে একটু অকওয়ার্ড লাগছিল, কিন্তু তারপরে সব ঠিক হয়ে গেছিলো। বাড়িতে এত লোক হয়ে গেছিলো যে রাতের বেলা কোথায় সবাইকে শোয়াবে সেই নিয়ে চিন্তায় পড়ে গেছিলো আমার জেঠু। তখন আমার বড় পিসির ছেলে বলে যে, চিন্তা করো না, আমরা যারা ভাই বোন আছি আমরা সবাই ছাদে শুয়ে পড়বো, সমস্যা হবে না। তখন জ্যাঠা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর। এবার যেদিনকে আমরা পৌঁছেছিলাম সেদিনকে রাতেরবেলায় আমরা ছাদে চলে যাই রাতেরবেলায় ঘুমানোর জন্যে। বড় পিসির একটা ছেলে, ছোট পিসির একটা ছেলে একটা মেয়ে, আর আমি একা, এবং আমার আরেক যে জেঠু আছে, ছোট জেঠু, তার হচ্ছে 2 মেয়ে। তো আমরা এই কজন, আর হচ্ছে আমার বড় জেঠুর ছোট ছেলে, মানে যে দিদিটার বিয়ে তার ভাই আর কি। আমরা এই কজন ছাদে ছিলাম শোবো বলে। দিদি যেহেতু বিয়ে, সেজন্য দিদিকে বাইরে শোয়ার জন্য বারণ করা হয়েছিল, তাই জন্য দিদি ভেতরে ছিল। আমরা এই কজন ছিলাম বাইরে, ছাদে ছিলাম। আমি যখন ছাদে ঢুকছি, আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। মানে যখন এই বাড়িতে এসেছিলাম তখন অতটা খেয়াল করিনি। আমি যখন ছাদে এলাম, আশপাশটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমাদের যে বাড়িটা রয়েছে তার থেকে প্রায় 15-20 হাত দূরে আর একটা বাড়ি, তার থেকে আরও 15-20 হাত দূরে এক একটা বাড়ি, মানে এরকম সব ডিস্টেন্সে সব বাড়ি। আর ল্যাম্পপোস্ট নেই বললেই চলে, ওখানে শুধু টর্চ লাইট ব্যবহার করা হয়। যেহেতু দিদির বিয়ে, সেই জন্য আমাদের বাড়ির আশেপাশে লাইট ফাইট লাগানো হয়েছিল, কিন্তু নর্মাল সেখানে কোনো ল্যাম্পপোস্টই নেই। এমন নয় যে লোকেদের বাড়িতে আলো এখনো পৌঁছায়নি, সেরকম নয়, কিন্তু রাস্তায় ল্যাম্পপোস্টে খুবই অভাব। আমি দেখলাম যেখানে জঙ্গলটা শুরু হয়েছে, সেই জঙ্গলের একদম শুরুতে একটা বড় অশ্বত্থ গাছ, এবং তার সামনে একটা বড় ডোবা, ছোটোখাটো একটা বেশ ভালোই একটা বড় ডোবা, আর তারপরেই একটা অশ্বত্থ গাছ বড়। গাছটা দেখেই কেমন হাড়হিম হয়ে যাচ্ছিল আমার। তো যাই হোক, আমি সব কিছু দেখছিলাম। তখন আমার দাদা বলে
মানে আমার ওই দিদির ভাই বলে যে কী দেখছিস তুই? আমি বললাম যে এই আশপাশটা একটু দেখছি। তখন আমাকে বলে ভয় লাগছে না তো? আমি বললাম না ভয় লাগবে কেন, তোমরা সবাই আছো, ভয় লাগার কী আছে? তারপর আমরা সবাই বসলাম, সবাই প্রথমে একটু গল্প করছিলাম যে কে কী করে না করে, কেমন কী পড়াশোনা চলছে, কেরিয়ার প্ল্যান, এইসব নিয়ে গল্প হচ্ছিল। তো আমি সেই সময় পুরো আশপাশটা দেখছিলাম আর কি। আমার কেমন একটা বেশ অদ্ভুত টাইপের লাগছিল জায়গাটা। তখন সেই দাদা আমাকে বলে যে তোর কি ভয় লাগছে, তোর কি কোনো সমস্যা হচ্ছে? আমি বললাম না সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে পুরো জঙ্গল চারিদিকে, তোমরা কোনো দিন রাত্রেবেলা কোনো রকম আওয়াজ পাওনি? কোনো জন্তু জানোয়ার নেই এই জঙ্গলে? তখন আমার সেই জ্যাঠার ছেলে বলে জন্তু জানোয়ার নেই, থাকবেই বা কী করে, সেখানে তো সে রয়েছে। আমি বললাম সে কে? বলছে আরে সে যাদের নাম রাতেরবেলা নিতে নেই। বলছে কাদের নাম রাতেরবেলা নিতে নেই? বলছে তেনা। তখন আমার বড় পিসির ছোটো ছেলে বলে যে তেনা আবার কী হয়? তখন সেই দাদা বলে যে তেনা মানে ভূত। তখন সেই বড় পিসির ছোটো ছেলে হা হা করে হেসে ওঠে, বল তুমি সব কী বলছো, ভুলভাল এসব আবার হয় নাকি, ভূত হয় নাকি? তখন সে দাদা বলে তাহলে একটা ঘটনা বলি শোন। এই গ্রামে যে রয়েছে, গ্রামে বলা ভুল, এই জঙ্গলে যে রয়েছে, তার প্রভাব এতটাই যে প্রত্যেক অমাবস্যার রাতে সেই জঙ্গল থেকে বেরোয়। এখানে যতজনের বাড়ি আছে প্রত্যেকের বাড়িতে একবার করে টোকা মারে, একবার করে না মানে ডাকে আর কি। সেই ডাকের আওয়াজে যদি কেউ ভুল করে বা অজান্তে দরজা খুলে ফেলে, তাহলে সেই বাড়ি থেকে একজন না একজন পরের দিনকেই গায়েব হয়ে যায়, তাকে আর জীবনে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরকম করে এই গ্রামে মানে আমাদের গ্রামে প্রায় 30 থেকে 35 জনের বাড়িতে এরকম টোকা মেরেছে, এবং পরের দিনকেই কেউ না কেউ গায়েব হয়ে গেছে, তাকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। তখন সেই পিসির ছেলে হেসে ওঠে আবার। তখন দাদা বলে তুই বিশ্বাস করছিস না তো, তোকেও দেখা দেবেই, তুই দেখে নিস, তোকেও দেখা দেবেই। তখন এই কথাটা শুনে সে পিসির ছেলে একটু দমে যায় আর কি, দেখা দেবে মানে কী সব বলছো? তখন দাদা বলে যে তুই বিশ্বাস করছিস না, আর যে বিশ্বাস করে না যে ও রয়েছে, ওর অস্তিত্ব আছে, তাকেও দেখা দেয়, কোনো ক্ষতি করে না, শুধু দেখা দিয়ে চলে যায়। তো যাই হোক, এরকম সব গল্প করছিলাম। যখন এই গল্পগুলো হচ্ছিল, মানে ঘটনাগুলো দাদা আমাকে বলছিল, আমার সমানে মনে হচ্ছিল এই ছাদে কেউ একজন রয়েছে যে হেঁটে বেড়াচ্ছে সমানে, আমাদের পেছনে সমানে হেঁটে বেড়াচ্ছে। আমি যখন দাদার কথাগুলো বলা শেষ হলো, আমি তাদের সবাইকে বললাম যে তোমাদের কি মনে হচ্ছে না এই ছাদে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে? তখন সবাই বলে না তো, কেন মনে হবে, কেউ তো নেই ছাদে, আমরা তো সবাই বসে আছি। তখন আমি বললাম যে আমার কেমন জানি না মনে হচ্ছে এই ছাদে কেউ একজন আছে এবং যে হেঁটে বেড়াচ্ছে। তখন দাদা বলে না ওসব তোর মনের ভুল। তারপরে আমি মানে সবাই আবার অন্য কথা বলতে শুরু করলো। তারপর আমি আবার শুনতে পেলাম সেই পায়ের আওয়াজ, কিন্তু এবার নূপুরের সাথে। আমি শুনতে পেলাম নূপুর পরে কেউ হাঁটছে সেই ছাদে, সমানে হেঁটে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। তখন আমি যে দাদার দিকে তাকালাম, দাদাও আমার দিকে তাকালো, আর সবাই সবার দিকে তাকালো। আমি বললাম শুনতে পেয়েছো? সবাই তখন বললো হ্যাঁ শুনতে পেয়েছি। তার মানে এই নূপুর পরে হাঁটার শব্দটা আমরা ছাদে যতজন ছিলাম সবাই শুনতে পেয়েছে। সবাই একটু ভয় পেয়ে যায়, সবাই উঠে দাঁড়ায়। আর সেই সময় সেই ভাই মানে পিসির ছেলে চিল্লিয়ে ওঠে, সে মানে মারাত্মক ভয়ঙ্করভাবে চিল্লিয়ে ওঠে। সবাই তাকে বলে কি হলো? তখন সে বলে ওই গাছে কে বসে আছে, ওই গাছে ওই মহিলাটা বসে আছে, কোনো একটা মহিলাকে আমি দেখলাম এক্ষুনি, এরকম করে সে চিল্লিয়ে ওঠে। তখন আমার দাদা বলে যে দেখেছিস, আমি বলেছিলাম যে এরকম হাসাহাসি করতে নেই, তুই বিশ্বাস করিসনি ওর অস্তিত্ব, ও তোকে দেখা দিয়ে চলে গেছে। এরপরে সে থরথর করে কাঁপতে থাকে, তাকে ঘরে নিয়ে আসা হয় এবং তাকে শুয়ে দেওয়া হয় ঘরে একটা বিছানায়। এবং পরের দিন, সেদিন রাতে আর ঘুম হয়নি সেরকম,
সেদিন রাত থেকে ওই ভাইয়ের ধুম জ্বর, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না এরকম তার গায়ের কন্ডিশন। তো যাই হোক, আমি পরের দিনকে সব রীতিনীতি অনেক ছিল, তো তার মধ্যে একটা রীতি আমার খুব অবাক লাগলো, যে একটা পুরোহিত এসেছিল। পুরোহিতটা এসে দিদির হাতে কিছু একটা, মানে বাড়িতে পুজো করলো, করে দিদির হাতে একটা কালো রঙের ধাগা পরিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের ধাগা? তখন জেঠি আমাকে বলে যে এটা হচ্ছে নজর না লাগার ধাগা। আমি বললাম সেটা আবার কীরকম? তখন বলছে যে এই গ্রামে যাদের যাদের বিয়ে হয় প্রত্যেককে বিয়ের 2 দিন আগে এই ধাগাটা পরে নিতে হয়, কারণ যাতে তাদের নজর না লাগে, সে ছেলে হোক বা মেয়ে, উভয়কেই এই ধাগাটা পরে নিতে হয় হাতে। তখন আমি বললাম যে শুধু যে যারা বিয়ে করে তাদেরকেই পড়তে হয়? তখন জেঠি বলে যে তোরাও চাইলে পড়তে পারিস, কোনো সমস্যা নেই। আমার আগের দিনের রাতের যে সব ঘটনা হলো, তারপরে আমার মনে হয় যে এই একটা ধাগা পরে নেওয়া উচিত, তাই আমি ধাগাটাকে পরে নিলাম পুরোহিতের থেকে। যেদিনকে এই রীতি নিয়ম ছিল সেদিনকে রাতের বেলায় আমরা সবাই ছাদে শুয়ে আছি, শুধুমাত্র ওই ভাইটা নেই। যাই হোক, আমরা সেদিনকে বিশেষ কিছু গল্প করিনি, আমরা সবাই শুয়ে পড়েছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় একটা চেল্লানোর শব্দে। আমি যখন উঠে বসি, আমার বুকের মধ্যে মানে একদম ধরম ধরম করে আওয়াজ হচ্ছে। আমি দেখি আশেপাশে কেউ নেই, আমি একা ছাদে বসে আছি ঘুম থেকে উঠে। মানে আমি রীতিমতো কাঁপতে শুরু করেছিলাম ভয়ে, সবাই কোথায় গেল। তারপর আমি শুনতে পেলাম যে চেল্লানোর শব্দ আসছে বাড়ির নিচের তলা থেকে। আমি দৌড়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম মাকে যে কি হয়েছে, তোমরা সবাই চেল্লাচ্ছ কেন? তখন তারা বলে যে দিদিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সব ছেলেরা বেরিয়েছে রাস্তায়, অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে, কিন্তু দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তারা রাস্তায় খুঁজতে বেরিয়েছে, হয়তো হতে পারে জঙ্গলে চলে গেছে এই ভেবে। তারপর বেশ কিছুক্ষণ পরে, 15-20 মিনিট পরে দেখলাম অনেক দূর থেকে বেশ কয়েকজন ছেলেপিলে সব এদিকে আসছে। বুঝতে পারলাম ওরা আমাদের বাড়িরই ছেলে। তো দেখলাম আমার জেঠুর কোলে দিদি রয়েছে, এবং দিদির পুরো জ্ঞান নেই, দিদি অজ্ঞান হয়ে রয়েছে। জেঠু সঙ্গে সঙ্গে বাইরে ঢুকে দিদির ঘরে গিয়ে দিদির বিছানা দিদিকে শুয়ে দেয়। তখন জেঠু জিজ্ঞেস করে, মানে জেঠুকে জিজ্ঞেস করে যে কোথায় পেলে? তখন জেঠু বলে যে সেই অশ্বত্থ গাছের নিচে দিদি নাকি অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর জেঠি দিদির চোখে মুখে জল ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে দিদির জ্ঞান ফিরে আসে। তখন সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছে তোর, কী হয়েছে, এরকম কোথায় চলে গেছিলি তুই? তখন দিদি বলে যে আমি তো ঘুমিয়েছিলাম, আমার মনে হচ্ছিল কেউ আমাকে আমার নাম ধরে ডাকছিল, এই মিনতি মিনতি এরকম করে অনেকবার ডাকছিল। আমি ভাবলাম যে এতজন লোক রয়েছে, হয়তো কেউ সমস্যায় পড়েছে, আর আওয়াজটা আসছিল একবারে বাথরুম থেকে। আমি বললাম বাথরুমে কেউ রয়েছে, জল ফল নেই, সেই জন্য আমাকে ডাকছে। আমি গেলাম, গিয়ে দেখি বাথরুমে কেউ নেই, লাইট বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তাই জন্য আমি অনেকবার ডাকলাম ভেতরে, কেউ আছো, দরজায় টোকা মারলাম, কিন্তু কোথাও কেউ নেই, কেউ সাড়া দেয় না। তাও আমি 5 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ না থাকায় আমার বেশ অবাক লাগছিল, একটু ভয়ও লাগছিল। সেজন্য আমি সেখান থেকে চলে আসতে লাগছিলাম। সেই সময় আমি আবার শুনতে পেলাম এই মিনতি মিনতি এরকম করে কেউ আমায় ডাকছে। আর এই সময় আওয়াজটা আসছিল একেবারে দরজা দিয়ে। আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে গেলাম, এই ভেবে যে হতে পারে কেউ বাইরে রয়ে গেছে আর তোমরা তালা দিয়ে দিয়েছো। দরজার সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আমি দেখলাম সেই অশ্বত্থ গাছের ডালে একটা বুড়ি বসে রয়েছে উবু হয়ে, আর 2 হাত দিয়ে আমাকে ডাকছে, বলছে চলে আয়, বিয়ে করতে হবে না, বিয়ে করে কি হবে, বিয়ে করে জীবন নষ্ট হয়ে যায়, তুই আমার সাথে আয়, আমি তোকে নিয়ে যাবো অনেক ভালো জায়গায়। বুড়িটার চুলগুলো একেবারে সাদা পেকে ভূত হয়ে গেছে, আর লাল রঙের শাড়ি পরে, চোখটা তো পুরো কালো ছিল, আর চোখের মণি, চোখের আশপাশ পুরো কালো কুচকুচে, মনে হচ্ছিল চোখের মধ্যে কয়লা মেখেছে আর কি। আর পুরো গা সাদা, চুল সাদা, সব কিছু সাদা, শুধু চোখ কালো, আর পরনে যে শাড়িটা পরেছিল সেটা লাল রঙের। ওই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই,
আমি অজ্ঞান হয়ে আমাদের ঘরের দরজার সামনে পড়ে থাকি, কিন্তু তারপরে কি হয় আমি জানি না। তারপরে সেই সময় আমার জেঠু সেই পুরোহিতকে ফোন করে। সে পুরোহিত সেই সময় অত রাতে চলে আসে। এসে প্রথমেই সব কিছু শোনে ঘটনা শোনার পরে সে বলে যে বাড়িতে যতজন মহিলা আছে প্রত্যেকে একটা ঘরে থাকতে, ভেতর থেকে ছিটকানি দিয়ে, যাই হয়ে যাক না কেন দরজা খুলতে না। আর বাকি যতজন ছেলে আছে প্রত্যেকে হাতে একটা করে মশাল বানিয়ে, মশাল জ্বালিয়ে সেই গাছটাকে পুরো গোল করে ঘিরে দাঁড়িয়ে পড়তে। যেমন বলা সেরকম কাজ। যতজন মহিলা ছিল, আমরা সবাই ছিলাম, প্রত্যেকে একটা ঘরে ভেতর থেকে ছিটকানি দিয়ে ঢুকে গেলাম। আর যতজন ছেলে ছিল প্রত্যেকে, মানে ওই ভাইকে ছেড়ে, যার জ্বর হয়েছে, শরীর খারাপ, তাকে ছেড়ে বাকি সবাই ওই একটা করে কাঠ নেয়। কাঠের একদিকে কাপড় বেঁধে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে সে গাছের চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে পড়ে। আর সেই পুরোহিত তাদের মাঝখানে গিয়ে, মানে সেই গোলের ভেতর ঢুকে গাছের সামনে, ডোবার সামনে দাঁড়িয়ে তার মন্ত্রপাঠ শুরু করে। যখন সবাই গোল হয়ে দাঁড়ায় তখন সেই হাসির শব্দ শুরু হয়। সেই মহিলাটার যে এটা হাসির শব্দ সেটা বুঝতে কারো বাকি থাকে না। যখন মন্ত্রপাঠ শুরু হয় তখনও সে হাসতে থাকে, কিন্তু যখন এই মন্ত্রটা ধীরে ধীরে এগোতে থাকে সেই সময় সে হাসিটা চেল্লানো কান্নায় পরিণত হয়। আর সে কান্নাটা এমনই ছিল যে যতজন গোল করে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেকের মনে হচ্ছিল যে একবার এর কানের সামনে যাচ্ছে তো পরক্ষণেই ওর কানের সামনে যাচ্ছে। মানে সে আর কি ওই গোল থেকে বেরোনোর চেষ্টা করছিল এবং একবার এদিক ওদিক গিয়ে চেষ্টা করেছিল যে এখান দিয়ে বেরোনো যায় কিনা, ওখান দিয়ে বেরোনো যায় কিনা, কিন্তু কোথা দিয়ে সে বেরোতে পারছিল না। চেল্লানোর শব্দ এতটাই তীব্র ছিল যে আশেপাশের অত দূর দূর বাড়ি হওয়া সত্ত্বেও সবাই দরজা খুলে বেরিয়ে এসেছিল। সময় তখন 3:30 কি 4:45 হবে। সেই সময় সবাই বেরিয়ে এসে দেখছিল যে কি হচ্ছে এত রাতে। বেশ কিছুক্ষণ পরে, আধ ঘন্টা মতো ওরকম মন্ত্রপাঠ করার পর সেই আওয়াজটা, মানে চেল্লানোর শব্দ, কান্নার শব্দ কেমন একটা মিশে যায়। তখন সেই পুরোহিত বলে আর কোনো চিন্তা নেই, ওই মহিলা চলে গেছে, আর কোনো কিছু হবে না। তারপরে আমার বাবা আর বড় জ্যাঠা সেই পুরোহিতকে তার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। দিদির বিয়েটাও বেশ ভালোভাবে হয়েছে এবং আমরা তারপরেও রাতেবেলা ছাদেই শুয়েছি, কিন্তু ভূত প্রেত নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা দিদির বিয়েতে বেশ ভালো মজা করেছিলাম। তো এটাই ছিল আজকে আমার ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে মেল করুন pretlogue00@gmail.com ইমেলে। এবং এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন, তাদেরকে ঘটনা শোনান। আশা করি আপনার মতো আপনার বন্ধুবান্ধব সবার এই ঘটনাটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।